কি হলো? স্ক্রিন দেখা যাচ্ছে সামি? जी मैम দেখা যায়। গতকাল তোমাদের গ্রুপে এই শীটটা দিয়েছিলাম, তোমরা পেয়েছো? তোমাদের গ্রুপে এই শীটটা এবং এমসিকিউ শীট দিয়েছিলাম, তোমরা কি নিয়েছো কেউ মেসেঞ্জার গ্রুপে? সামি দেখেছো? জি ম্যাম ডাউনলোড করছি। আচ্ছা, এই শীটটা আমি সব ক্লাসে এটা ইয়ে করানো হয়ে গেছে, আজকে তোমাদের করলে শেষ হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের চ্যাপ্টার 3 এর যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন পুরোটাই কমন করবে আর কি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়তো দুই একটা শুধু তোমাদের পার্থক্য এর সঙ্গে অ্যাড করতে হবে, কারণ আমি এই শীটে পার্থক্য দিই নাই। পার্থক্যগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এই জন্য আর আমি পার্থক্য লিখি নাই আর কি, কোনো শীটে করি নাই। হ্যাঁ, তো তোমরা পার্থক্যগুলো আমরা বই থেকেই পড়বো। তো এখানে আমাদের মোটামুটি আমাদের সবই দেওয়া আছে। তো আমি আজকে এই শীটটাই তোমাদেরকে করাবো এবং কিছু এমসিকিউ এই চ্যাপ্টারের উপরে করাবো। তারপরে আর বাকি 2 দিন তোমাদের হলো অগ্নাশয় যে বাকি আছে, অগ্নাশয় এবং তোমাদের স্থূলতা এটার উপরে নিব। আজকে এই সেকশনকে অগ্নাশয় করিয়েছি উদ্দীপক দিয়ে, এখন তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো আর কি। তো আমরা কয়জন জয়েন করলাম? তাহলে আমরা শুরু করে দিই। আমাদের প্রথমে, আমি কি রেকর্ডিংটা অন করেছি? দেখো আমাদের কি আছে, আমরা অধ্যায় 3 এর যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা সেটা শিখবো। আমাদের প্রথমে আছে পরিপাক কি, আমরা কিন্তু এটা পড়ে এসেছিলাম যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সহায়তা ভেঙে জীবদের বিপাক ক্রিয়ায় ব্যবহারযোগ্য সরল দ্রবণীয় শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাই পরিপাক। এখানে পটা একটু কেটে দিবা তোমরা, মটা। ইমালসিফিকেশন বলতে কি বুঝো? হ্যাঁ, তোমাদের ইমালসিফিকেশন বলতে কি বুঝো? তাহলে স্ত্রীয় বিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরস কি থাকে না, কোনো এনজাইম থাকে না। পিত্তরসে বিদ্যমান পিত্ত লবণের প্রভাবে চর্বি তথা স্নেহজাত খাদ্যকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় কি করে পরিণত করে। হ্যাঁ, এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। এর ফলে লাইপেসের সহযোগিতা কি হয়, স্নেহ পদার্থ সহজে পরিপাক হয়। এখানে দেখো ইমালসিফিকেশনটা এটা কিন্তু দুই নাম্বারের জন্য আসে। তাহলে আমরা ইমালসিফিকেশনটা আমরা খুব ভালো করে করবো, কারণ এটা 2 মার্কসের জন্য সবসময় আসে। এটা কি, স্নেহ বিপাকে কি পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরসে কি থাকে না, কোনো এনজাইম থাকে না। পিত্তরসে বিদ্যমান পিত্ত লবণের প্রভাবে চর্বি তথা স্নেহজাত খাদ্যকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়, ইমালসিফিকেশন বলে। এরপরে লাইপেসের সহযোগিতায় স্নেহ পদার্থ সহজে কি হয়, পরিপাক হয়।
তাহলে ইমালসিফিকেশন কি? স্বামী পড়ো, ওরা শুনুক। স্নেহ বিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে বিদ্যমান পিত্ত লবণের প্রভাবে চর্বি ও তথা স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন এর ফলে লাইপোজেনের সহযোগিতায় স্নেহ পদার্থ সহজে পরিপাক হয়। হ্যাঁ, এর ফলে লাইপেজ হবে, এটা লাইপেজের, হ্যাঁ লাইপেজের সহযোগিতায় স্নেহ পদার্থ সহজে কি হয়, পরিপাক হয়। তাহলে এখানে দেখো আমরা ইমালসিফিকেশনটা জানলাম। এখন দেখো মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? খুব সহজ একটা প্রশ্ন দেওয়া আছে। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। যকৃৎ। এখন দেখো এখানে এখন যে প্রশ্নটা আছে যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, এই প্রশ্নটা 2 মার্কসের জন্য আছে, এটা 1 মার্কসের জন্য আসে না। তাহলে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ কারণ অগ্নাশয় একাধারে, এখানে বৈষণ্য হবে, এই ওটা বৈষণ্য হবে, এই যে এটা তোমরা একটু এটা দেখে নিবা, এটা হলো বৈষণ্য হবে। একাধারে একাধারে বহিঃকরা ও অন্তঃকরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃকরা গ্রন্থি রূপে এটি অগ্নাশয় রস ক্ষরণ করে, তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের, এখানে বৈষণ্য হবে, খাদ্যের পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। অন্তঃকরা গ্রন্থি হিসেবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন, গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। দেহের শারীরিক কাজ নিয়ন্ত্রণে এসব হরমোন কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের যদি এটা মনে না থাকে, তোমরা যদি শুধু লেখো যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, তোমরা যদি লেখো যে অগ্নাশয় একাধারে বহিঃকরা এবং অন্তঃকরা গ্রন্থি হিসেবে কাজ করে, এজন্য অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, তাও তুমি নাম্বার পাবে। ম্যামের কথাটা বুঝেছো? হ্যাঁ। জি ম্যাম। তাহলে তোমরা যদি লিখো যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, তোমরা ওখানে যদি লিখো যে অগ্নাশয় অন্তঃক্ষরা অগ্নাশয় একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, এজন্য অগ্নাশয়কে কি বলা হয়, মিশ্র গ্রন্থি বলা হয়, তাও তুমি নাম্বার পাবে। এরপরে দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি কি। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি এবং 4 ধরনের কোষে গঠিত। কয় ধরনের কোষে গঠিত? 4 ধরনের কোষে গঠিত। প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ কি আলাদা। সন্নিহিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে কি বলে, গ্যাস্ট্রিক জুস বলে। আর গ্যাস্ট্রিক নামক হরমোন কি করে, এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কি? গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি, 4 ধরনের কোষে গঠিত। প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ কি আলাদা। সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে কি বলে, গ্যাস্ট্রিক জুস বলে। গ্যাস্ট্রিক নামক হরমোন এই জুস ক্ষরণ কি করে, নিয়ন্ত্রণ করে। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কি পারবো আমরা। এই প্রশ্নটাই যে একটু পরে আছে যে গ্যাস্ট্রিক জুস কি, দেখো এই যে সন্নিহিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির রসকে কি বলে, পাচক রস হবে, এখানে পাচক রস। সন্নিহিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির রসকে কি বলে, পাচক রস বলে। বিভিন্ন এনজাইমকে আমিষ ও স্নেহজাত খাদ্য পরিপাকে এটা কি করে, সহায়তা করে। এরপর আছে টায়ালিন। টায়ালিন কি? রুবায়েত বলো তো, স্ক্রিন দেখে বলো টায়ালিন কি। লালাগ্রন্থি নিঃসৃত শর্করা জাতীয় খাদ্য পরিপাক অংশগ্রহণকারী এক প্রকার এনজাইমের নাম টায়ালিন। গুড। লালাগ্রন্থি নিঃসৃত শর্করা জাতীয় খাদ্য পরিপাক অংশগ্রহণকারী এক প্রকার এনজাইমের নাম হলো টায়ালিন। তাহলে আমরা টায়ালিন যার নাম, ইকরামুল তুমি বলো শোষণ কি? শোষণ কি ইকরামুল বলো।
শোষণ কি? শোষণ কি? শোষণ কি? শোষণ কি? বাচ্চার আইডি কই? এরা শুধু নাম দিয়ে জয়েন করতেছে। নাম দিয়ে জয়েন করলে হবে? বাচ্চা, তোমার কলেজের আইডি কই বাবা? তাহলে শোষণ কি? যে প্রক্রিয়া পরিপাককৃত খাদ্যসার পরিপাক হতে রক্ত ও লসিকায় প্রবেশ করে তাই হলো শোষণ। এখানে একটু 9 নম্বরে দেখো, এখানে ও লালা না, লালার কাজ কি কি? লালার কাজ কি কি? এই যে নাম্বার, এখানে লালার কাজ কি কি? লালার কাজ কি কি? তাহলে লালার রস খাদ্যের সাথে মিশে গিয়ে খাদ্যকে কি করে? পিচ্ছিল করে, তাই গলাধঃকরণ কি হয়? সহজ হয়। লালা রস আমাদের খাদ্যের সাথে মিশে গিয়ে খাদ্যকে কি করে? পিচ্ছিল করে, তাই গলাধঃকরণ সহজ হয়। লালা রসে কি আছে? টার্নিন নামক এনজাইম সিদ্ধ শ্বেতসারকে ভেঙে আইসোমল্টেজ ও দ্বিশর্করা মল্টেজে পরিণত করে। লালা রসে মল্টেজ এনজাইম মল্টেজকে গ্লুকোজে পরিণত করে। এরপরে আছে গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস কি? কেউ বলো, সামি বলো তো গ্লাইকোজেনেসিস কি? ইনসুলিনের উপস্থিতিতে গ্লুকোজ হতে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াই হলো গ্লাইকোজেনেসিস। আচ্ছা, তোমরা এখানে তোমাদেরকে দিয়ে যেহেতু কেন পড়ালাম, ইনসুলিনের উপস্থিতি না লিখেও তুমি যদি লেখো গ্লুকোজ হতে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়া হলো গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ হতে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়া হলো কি? গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ হতে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়া হলো গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ হতে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়া হলো গ্লাইকোজেনেসিস। এরপর আছে পেরিস্টালসিস কি? পাকস্থলীর ছন্দবদ্ধ আন্দোলন বা ঢেউ হচ্ছে পেরিস্টালসিস। পাকস্থলীর ছন্দবদ্ধ আন্দোলন বা ঢেউ হচ্ছে কি? পেরিস্টালসিস। পাকস্থলীর ছন্দবদ্ধ আন্দোলন বা ঢেউ হচ্ছে কি? পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস কি? রুবায়েত বলো। পাকস্থলীর ছন্দবদ্ধ আন্দোলন বা ঢেউ হচ্ছে পেরিস্টালসিস। আমি বলো, স্থূলতা কি? আদর্শ দৈনিক ওজনের 20% বা তারও বেশি মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। হ্যাঁ, দৈহিক বলতে হবে। আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে কি বলে? স্থূলতা বলে। এরপর আছে লালা কি? লালা গ্রন্থিসমূহ কর্তৃক নিঃসৃত গন্ধ স্বাদহীন স্বচ্ছ সামান্য ক্ষারীয় পিচ্ছিল তরলই হলো কি? লালা। তাহলে লালা কি? লালা গ্রন্থিসমূহ কর্তৃক নিঃসৃত গন্ধ ও স্বাদহীন স্বচ্ছ ও সামান্য ক্ষারীয় পিচ্ছিল তরল হলো লালা। বিএমআই বলতে কি বোঝায়? প্রথমে আগে ফুল ফর্মটা লিখতে হবে। বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স। বিএমআই কি? বডি মাস ইন্ডেক্স। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো বিএমআই। বিএমআই দেহের ওজন কেজি বা ব্যক্তির উচ্চতা। এরপর আছে বোলাস কি? বিএমআই এর কি আরেকটা বড় সূত্র আছে না? এত বড় দরকার নেই, তুমি এটা লিখলেই হবে। ঠিক আছে?
দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সুযোগ। তুমি এটুকু লিখে দিলেই হবে, এটা না লিখলেও হবে, এই সূত্রটা না লিখলেও হবে, তুমি শুধু লিখে দিবা বিএমআই হলো দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক। এটুকু লিখলেই ফুল মার্কস পাবে। এরপর আছে বোলাস কি। আমরা মুখ গহ্বরে কি করি, মুখ গহ্বরে চর্বিত এবং লালা খাবার চিবাই, তাই না? এই চর্বিত এবং লালা মিশ্রিত খাদ্যবস্তু হলো বোলাস। মুখ বিবরে চর্বিত এবং লালা মিশ্রিত খাদ্যবস্তু হলো বোলাস। এরপর লাস্টের প্রশ্ন, ডিঅ্যামিনেশন বলতে কি বোঝায়? আমি বলো। যে প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেন অংশ ইউরিয়ায় রূপান্তরিত হয় তাকে অ্যামাইনেশন প্রক্রিয়া বলে। মানবদেহে যকৃতে এই প্রক্রিয়ায় প্রোটিন থেকে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়ায় পরিণত করা হয়। আচ্ছা, তাহলে আমরা শীটটা পেয়ে গেছি এবং এই শীটটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এই শীটটা পড়লে আমরা 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন ইনশাআল্লাহ পেয়ে যাব। শুধু এই শীটে অ্যাড করা নাই পার্থক্য। পার্থক্য তোমরা বই থেকে পেয়ে যাবা, কারণ এই চ্যাপ্টারে দুটো পার্থক্য, একটা পার্থক্য আছে এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্য। তো আমরা এটা অবশ্যই বই থেকে পড়ে নেব, আমি নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে আমাদের যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন আমার হয়ে গেল। এখন আমরা আসবো হলো এমসিকিউ এ। তোমরা অ্যান্সার দিবে, আমি বলবো না। দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? একদম সহজ অ্যান্সার, যকৃৎ। এখানে দেখো, এখানে অক্লাসার অংশগুলো দেওয়া আছে, যে তিনটে অংশ দেওয়া আছে সবগুলো, এই প্রশ্নটা আসে না। এই হলো পাকস্থলী প্রাচীরে কোন কোষটি, এখানে হলো ঐশীয়, এটা একটা এনজাইম মিস্টেক আছে। আচ্ছা, সিগময়েড কোলন কোথায় দেখা যায়? এটা কঠিন প্রশ্ন। সিগময়েড কোলন দেখা যায় আমাদের বৃহদান্ত্রে। সিগময়েড কোলন কোথায় দেখা যায়? বৃহদান্ত্রে। লালারসে কোন এনজাইম পাওয়া যায়? সামি, লালারসে কোন এনজাইম পাওয়া যায়? এর আগে আমরা পড়েছিলাম। কই কোশ্চেনটা দেখতেছি না। এই যে লালারসে কোন এনজাইমটা পাওয়া যায়, এই যে লালারসে কোন এনজাইমটা পাওয়া যায়, দেখেছো? উত্তর তো দেওয়া আছে। হ্যাঁ, উত্তর তুমি না দেখে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। লালারসে পাওয়া যায় টায়ালিন। শীটটা তো তোমাদেরকে শেয়ার করেছি, উত্তর তো দিতেই হবে। কিছু কিছু ম্যাম উত্তরটা ওই যে মাউস দিয়ে উঠাবেন না, ওইখানে উত্তরটা আর কি আনা দরকার। আচ্ছা, লালারসে কোন এনজাইমটা পাওয়া যায়? টায়ালিন। আচ্ছা, কোন হরমোনটা পাচক রস নিয়ন্ত্রণ করে? কোন হরমোনটা পাচক রস নিয়ন্ত্রণ করে? এবার তোমাদের কথাই রেখেছি, দেখো কোন হরমোনটা। গ্যাস্ট্রিন। হ্যাঁ, হ্যাঁ, গ্যাস্ট্রিন। কোন হরমোনটা পাচক রস নিয়ন্ত্রণ করে? গ্যাস্ট্রিন। তারপর আমরা দেখে নিই। হ্যাঁ, গ্যাস্ট্রিন। কোনটি দুধকে তঞ্চিত করে? তঞ্চিত মানে কি? রক্ত মানে ফেটে তঞ্চন। ফেলে। ফেটে যাওয়া, সেটা ঠিক আছে, কিন্তু আর ফেটে যাওয়ার চেয়ে বড় ধরনের একটা বাংলা আছে, ভালো বাংলা। রক্ত তঞ্চন মানে কি? পরীক্ষা দিয়েছিলাম। রক্ত প্রবাহ। রক্ত জমাট বাঁধা। তঞ্চন মানে জমাট বাঁধা। আচ্ছা, দুধকে তঞ্চিত করে কে? লাইপেজ, সুক্রোজ, চাইলিন, কাইমোট্রিপসিন। টাইম। কাইমোট্রিপসিন। দুধকে তঞ্চিত করে হলো কাইমোট্রিপসিন। দুধকে তঞ্চিত করে কে? কাইমোট্রিপসিন। দুধকে তঞ্চিত করে কাইমোট্রিপসিন। আমি তোমাদের স্ক্রিনের দিকে তাকাতেই পাচ্ছি না, স্ক্রিনের দিকে তাকাতে গেলে আমার চোখ মনে তো ঝলসে যাচ্ছে, এরকম হচ্ছে কেন? তাহলে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, ছুটি দিয়ে দিব। সেজন্য না, কেন জানি মনে হচ্ছে চশমা আর কম্পিউটার স্ক্রিনটা মনে হয় রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা, ম্যাম চোখে মনে পাকস্থলীর। প্রেসার হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে মনে তাকায় আছে। হ্যাঁ, পাকমন্ডের না, এতক্ষণ তো বোর্ডে ক্লাস নিলাম, তোমাদের ক্লাসটাই শুধু ইয়েতে নিচ্ছি, কিন্তু বুঝছি না কেন। তো পাকমন্ডের অম্লীয় অবস্থা দূরীভূতকরণে সহায়তা করে কে?
পাকমণ্ডের মন্ড চিহ্ন তো অম্লীয় অবস্থা দূরকরণে সহায়তা করে কে? মিউকাস রস, অগ্ন্যাশয় রস, পিত্তরস। এই তিনটা রসের মধ্যে কে কে? নিশ্চয়ই দুটো রস করে। পাকমণ্ডের এটা আসলে একটু ডিফিকাল্ট ম্যাম প্রশ্ন। এই যে অগ্ন্যাশয় রস আর হলো পিত্ত রস। অগ্ন্যাশয় রস এবং পিত্তরস। আচ্ছা আমরা দেখে নেই। হ্যাঁ, অগ্ন্যাশয় রস এবং পিত্তরস। তাহলে পাকমণ্ডের অম্লীয় অবস্থা দূরীকরণে সহায়তা করে অগ্ন্যাশয় রস এবং পিত্তরস। পরেরটা দেখো, লোবিউলে থাকে অসংখ্য কি কি? পিত্তনালী, রক্তনালী, যোজকনালী। পিত্তনালী আর যোজন নালী। লোবিউলে থাকে অসংখ্য পিত্তনালী এবং যোজকনালী। রক্তনালীকে পাঠায় দিলা? ম্যাম হ্যাঁ, মনে হইতেছে এটা থাকবে। না রক্তনালী তো থাকবেই, যোজকনালী থাকবে না। তাহলে লোবিউলে থাকে অসংখ্য পিত্তনালী এবং রক্তনালী। আমি এই জন্য তো বললাম যে রক্তনালীকে পাঠায় দিলা। তাহলে লোবিউলে থাকে অসংখ্য পিত্তনালী এবং রক্তনালী। ম্যাম যোজন নালীটা কি? এমনি একটা নালী দেওয়া হয়েছে, একটা ইয়ে দেওয়া লাগে তোমাদেরকে ইয়ে করার জন্য, কনফিউশনে ফেলানোর জন্য, এই জন্য দেওয়া হয়েছে। আসলে তো যোজক নালী বলে নালী না, গ্রন্থি টিস্যু আছে। দেখো এরপরে আছে বিলিভার্ডিন সৃষ্টি হয় কোথা থেকে? ম্যাম পাকস্থলী আর অগ্ন্যাশয় বৃক্ক দুইটা আর জানি। একটা হচ্ছে যকৃৎ। বিলিভার্ডিন সৃষ্টি হয় হলো যকৃৎ থেকে। বিলিভার্ডিন সৃষ্টি হয় কোথা থেকে? যকৃৎ থেকে। এই দেখো পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? সেরোসা, মাসকিউলার মিউকাসা, সাবমিউকাসা, মিউকাসা। পাকস্থলীর কয়টা স্তর? কি মিউকাসা, সাবমিউকাসা আর হলো মিউকাসা, তাই না? আর একটা থাকে রুগী নামক অভিক্ষেপ। তো গ্যাস্ট্রিক গ্রন্থি কোন স্তরে থাকে পাকস্থলী? ম্যাম সবচেয়ে ভিতরে যে স্তর ওইটা। মিউকাসা স্তরে থাকে। পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? মিউকাসা স্তরে। এখানে একটা সহজ প্রশ্ন দেওয়া আছে যে উত্তম ব্যায়াম হলো কোনটি? উত্তম ব্যায়াম হলো আসলে ভোরে যে হাঁটা, এটাই হলো আমাদের উত্তম ব্যায়াম। যাই হোক, স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোথায়? চামড়ার নিচে, পাকস্থলীতে, যকৃতে। স্নেহ পদার্থ কোথায় সঞ্চিত থাকে? চামড়ার নিচে, পাকস্থলীতে এবং যকৃতে। কোথায়? ম্যাম পাকস্থলীতে আর যকৃত। তাই স্নেহ পদার্থ আমার তো জানা মতে পাকস্থলীতে সে থাকতেই পারে না, কারণ আমরা যখন পাকস্থলী পরিপাক করেছিলাম তখন কিন্তু তাকে দেখতে পাইনি। আচ্ছা দেখে আমার জানাটা ভুল হতে পারে। হ্যাঁ, আসলে সে পাকস্থলীতে থাকতে পারে না, কারণ সে থাকে চামড়ার নিচে এবং যকৃতে। পাকস্থলীতে স্নেহজাত খাদ্য কখনো জমা থাকে না, স্নেহ পদার্থ। এরপর দেখো ভিলায় কোথায় দেখা যায়? পাকস্থলীতে, যকৃতে, ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে। ভিলায় ক্ষুদ্রান্তে। হ্যাঁ, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে, হ্যাঁ, ভিলায় দেখা যায় ক্ষুদ্রান্তে। এখানে দেখো মুখ গহ্বরে সম্পূর্ণ হয়। মুখ গহ্বরে এখানে তিনটা প্রসেস দেওয়া আছে, যে খাদ্য পরিপাক, খাদ্য চর্বণ এবং খাদ্য গলৎকরণ। মুখ গহ্বরে কোনটা সম্পূর্ণ হয়? কোনগুলো সম্পূর্ণ হয়? সবগুলো হয় কি? দুই আর তিন। হ্যাঁ, কারণ খাদ্য পরিপাক মুখ গহ্বরে কখনোই হবে না। তাহলে আমাদের মুখ গহ্বরে কখনোই কি হয় না? খাদ্য পরিপাক হয় না। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা সবসময় মুখে আমাদের কি হয়, আমরা খাবারটা খাই, তারপরে লালা আসে, তারপরে এনজাইম আসে, এনজাইম এসে তার সঙ্গে কি হয়? মিশ্রিত হয়।
তার প্রথমে আমরা খাবারটা কি করি, দাঁতে কুটকুট করে চিবাই, হ্যাঁ, তাহলে আমাদের চর্বণ হলো। তারপরে কি করলাম আমরা, এনজাইম এবং লালা এসে যখন এটার সঙ্গে মিশ্রিত হয়ে গেল, আমাদের খাবারটাকে পিচ্ছিল করলো, তারপরে আমরা কি করলাম, গলাৎকরণ করলাম। তাহলে ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয়, তাহলে পাকস্থলী, এটা একটু কঠিন প্রশ্ন না? পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তা হলো কি, কি কোন অংশ? এটা আসলে আমাদের যে ছবিতে দেওয়া আছে। কার্ডিয়াক। হ্যাঁ, কার্ডিয়া, গুড, রাইট অ্যান্সার। অবশ্যই এটা হলো কার্ডিয়া। পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় সেটা হলো কার্ডিয়া। তাহলে পাকস্থলীর কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? কার্ডিয়া অংশে। পাকস্থলীর কোন অংশে উন্মুক্ত হয়? কার্ডিয়া। এরপরে দেখো, নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? সিকাম, কোলন, রেনাল ফেলর, হাঁপানি। এটা উত্তরটা দেখানো হয়ে গেছে। নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? সিকাম। নিষ্ক্রিয়, সিকাম, হ্যাঁ। তবে আমাদের দেহে আরেকটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, তার নাম কেউ জানো, বলো তো? আমাদের দেহে একটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, সেই নিষ্ক্রিয় অঙ্গটার নাম কি? আমাদের দেহে একটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, বলো। তোমরা জানো না আমাদের দেহে একটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, তার নাম কি? অ্যাপেন্ডিক্স নালিকা, নাম শুনেছো? জি ম্যাম। এটা এটা কোনো কাজ করে? করে না। এই যে এখানে 19টা উষ্ণতা কারণে সৃষ্ট একটি বিশেষ অস্বাভাবিকতা কি কি? দেখো, স্থূলতার কারণে করোনারি হার্ট ডিজিজ, রক্ত শূন্যতা, রেনাল ফেলার, হাঁপানি। না সরি, এটা তো ওটার অংশ। তো আমাদের এখানে একটা ক নাম্বারে ছিল হলো আমাদের করোনারি হার্ট ডিজিজ, রক্ত শূন্যতা, আর আরেকটা ছিল হলো যে আমাদের স্থূলতা। স্থূলতা তো আমাদের এখানে ছিল। কই ম্যাম এমসিকিউ? এই যে আমাদের এই দুটো হলো, এই যে হাঁপানি, হাঁপানি এর সঙ্গে যাবে, রেনাল ফেলর এবং হাঁপানি, এই দুটো হলো রোগ, এই দুটো একসঙ্গে হয়ে গেছে। তাহলে স্থূলতা কারণে সৃষ্ট একটা অস্বাভাবিকতা হলো আমাদের হার্ট ডিজিজ হয়, করোনারি হার্ট ডিজিজ। দিতে গিয়ে সব ভেঙে যায়। টাইল ইন স্টার্স, সরি, টার্লিন স্টার্সকে ভেঙে কিসে পরিণত করে? লাইপেজ, ট্রিপসিন, মল্টেস এবং গ্লুকোজ। এটা অ্যান্সার, মল্টেস। না মল্টেস। টার্লিন স্টার্সকে ভেঙে মল্টোজে পরিণত করে। টার্লিন এস্টার জাতীয় খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। টার্লিন স্টার্সকে ভেঙে কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। এখানে দেখো ক্ষুদ্রান্তের ভাগ দেওয়া আছে, ক্ষুদ্রান্তকে 3টা ভাগে ভাগ করা যায়, এটা আসে কম, তারপরে দিয়েছি। এটা তোমাদের কদিন আগে পড়াইছিলাম। মানুষের মুখ বিবরে কয় জোড়া লালা গ্রন্থি থাকে আমাদের? কদিন আগে পড়েছিলাম। কানে থাকে 3 জোড়া ম্যাম। 3 জোড়া। প্যারোটিড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, মনে আছে? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, কয় জোড়া? 3 জোড়া। আমাদের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া। অগ্ন্যাশয়তে নিঃসৃত এনজাইম সমূহ অগ্ন্যাশয় নালীর মাধ্যমে কোথায় প্রবেশ করে? ক্ষুদ্রান্তে। ডিউডেনামে। অগ্ন্যাশয় হতে নিঃসৃত এনজাইম সমূহ অগ্ন্যাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় হতে নিঃসৃত এনজাইম সমূহ অগ্ন্যাশয় নালীর মাধ্যমে কোথায় প্রবেশ করে? ডিউডেনামে।
খাবার থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় গ্লিসারল, অ্যালবুমিন, গ্লোবিউলিন। আরে বাবা, ম্যাডাম আবার এই সময় ফোন দেয় কেন? ক্লাস হচ্ছে জানো না? খাবার থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় গ্লিসারল, অ্যালবুমিন, গ্লোবিউলিন। মানে 1 আর 3। গ্লিসারল এবং গ্লোবিউলিন। জীবন সমুদ্রের কেন্দ্রে কি থাকে? এই প্রশ্নটার অ্যান্সার হলো যকৃৎ। এখানে দেখো, কোনটি কার্যক্রমের ফলে কোলনে কয়েক ধরনের ভিটামিন ও গ্যাস তৈরি হয়? কোনটি কার্যক্রমের ফলে কোলনে কয়েক ধরনের ভিটামিন ও গ্যাস তৈরি হয়? কোনটির কার্যক্রমের ফলে কোলনে ব্যাকটেরিয়া কয়েক, মনে হয়। হ্যাঁ ব্যাকটেরিয়া, কারণ সে পচায় হ্যাঁ ফেলে কোন। অবশ্যই ব্যাকটেরিয়া, রাইট অ্যান্সার। মাংসজাত খাদ্য পরিপাককারী এনজাইম কোনগুলো? মাংস জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কোনটি? মাংস জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কোনটি? কোলাজিনেস, ট্রাইপেপটাইডেস, ফসফোলাইপেজ। এটা একটু কঠিন প্রশ্ন। এখানে 1 আর হলো 2। কোলাজিনেস এবং ট্রাইপেপটাইডেস। হ্যাঁ, মাংস জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম হলো কোলাজিনেস এবং ট্রাইপেপটাইডেস। এখানে দেখো, প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা দেওয়া আছে। আমাদের প্রাপ্তবয়স্কের চুয়ালে 16টা দাঁত থাকে। দেহের কোথায় অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? যকৃত। আরে বাবা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ে, অগ্নাশয়ে। এই যে দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? অগ্নাশয়ে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থান করে? অগ্নাশয়ে। যকৃতে কতদিন জীবনকালে লৌহকণিকার ভাঙ্গন ঘটে? এই প্রশ্নটা কালকে আমি হলো ইয়াদের পড়াইছিলাম, পরশুদিন ইংলিশ ভার্সনকে। 120 হবে। হ্যাঁ, 120 দিন। যকৃতের সহযোগিতা করে কোনটা কোনটাকে ভাঙে যকৃত? লোহিত কণিকা ভাঙে, কোষ ভাঙনে, হিমোগ্লোবিন ভাঙনে। কোনটা কোনটা ভাঙে যকৃত? সবসময় মনে রাখবা, 2 আর কোষকে 3। কখনো ভাঙবে না। কোষকে ভাঙে না। তাহলে কাকে ভাঙে? লোহিত কণিকা এবং হিমোগ্লোবিন। দেখো, কখনোই কোষকে ভাঙবে না যকৃৎ। এই যে, তাহলে লোহিত কণিকা এবং হিমোগ্লোবিন। এটা কেমন জানি নামে, রক্ত কি ভেঙে ফেলতেছে। আল্লাহ কত কি দিয়েছে আমাদের দেহের মধ্যে, আমরা বুঝতেই পারি না। একটু সমস্যা হলে, যে তোমাদের বললাম না যে আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছি, আমার কেমন জানি আনইজি লাগছে। মানে মনে হচ্ছে স্ক্রিনটা এসে রিফ্লেকশন হচ্ছে। অন্ননালী ও পাকস্থলীর সংযোগস্থলে পেশি বলয়কে কি বলা হয়? অন্ননালী ও পাকস্থলীর সংযোগস্থলে পেশি বলয়কে কি বলে? কার্ডিয়াক ছিদ্র। কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক ছিদ্র না, কারণ পেশি বলয় কখনো ছিদ্র হয় না। এটা হলো কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার। তাহলে অন্ননালী ও পাকস্থলীর সংযোগস্থলে পেশি বলয়কে কি বলা হয়? কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার ইজ দ্য রাইট আনসার। এই প্রশ্নের উত্তরটা আমরা জেনেই আসলাম। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি? আমরা যখন পড়ছিলাম, সংজ্ঞাগুলো পড়ছিলাম, তখন আমরা দেখেছি যে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোন গ্রন্থিটা আমাদের। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কে কাজ করে আমাদের? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়। কারণ অগ্ন্যাশয় বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুটো গ্রন্থি হিসেবে কাজ করে। ক্ষুদ্রান্তের ভিলায় অবস্থান করে।
কোন অংশে? একটু ডিফিকাল্ট, ভিতরে যেতে হবে। মিউকাসা স্তরে, জেজুনাম অংশে, ইলিয়াম অংশে? 2 আর 3 হবে এটা। 2 আর 3 হবে, তাই না? অ্যান্সারটা কোথায় চলে গেছে? 2 আর 3 হলো কি মিউকাসা, জেজুনাম অংশ এবং ইলিয়াম অংশে। কারণ মিউকাসা থাকে হলো পাকস্থলীতে। এটা দেখেই তোমরা অ্যান্সারটা বুঝে নেবা। ম্যাম তাহলে কি 2 আর 3 ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। শর্করা বিপাককারী এনজাইম কোনটি? ম্যাম শর্করা, পেপসিন হবে। তাই আমি তো অ্যামাইলেজ। শর্করা বিপাককারী এনজাইম হলো অ্যামাইলেজ। শর্করা বিপাককারী এনজাইম কোনটি? অ্যামাইলেজ। শর্করা বিপাককারী এনজাইম কোনটি? অ্যামাইলেজ। তাহলে শর্করা বিপাককারী এনজাইম হলো অ্যামাইলেজ। আমিষজাত খাদ্য পরিপাকে সাহায্য করে কোন হরমোন? এনজাইম, এখানে একটা হরমোন ছিল, যাই হোক ওইসিও চলে আসছে। তারপরে গ্যাস্ট্রিক হরমোন, আর একটা হলো কাইম। আমিষজাত খাদ্য পরিপাকে সহায়তা করে গ্যাস্ট্রিক হরমোন। আমিষজাত খাদ্য পরিপাকে সহায়তা করে কে? গ্যাস্ট্রিক হরমোন। আন্তরিক পর্ব কোথায় সংগঠিত হয়? ক্ষুদ্রতন্ত্রে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, যকৃতে। আন্তরিক পর্ব তাই, বৃহদান্ত্রে। যদান্ত্রে, তাই আমি তো জানি ক্ষুদ্রান্তে। কি আজব, যখন বলি বৃহদান্ত্রে তখন অ্যান্সার। যকৃত ও জীবন সমাজ, এখানে লালারসে কত ভাগ ইলেকট্রোলাইট এবং প্রোটিন থাকে? এটা একটা বোর্ডে দেখেছিলাম, কোশ্চেনটা এসেছে বিদঘুটে বোর্ড, অবশ্য কুমিল্লা বোর্ডে এসেছিল। কারণ কুমিল্লা বোর্ডে কোশ্চেন গুলো একটু বিদঘুটেই হয়। তো যাই হোক, তারপরে আমি একটু দিয়েছি, তোমরা এমনি এটা দেখে নিবা যে এটা হলো লালারসে ইলেকট্রোলাইটিক এনজাইম থাকে হলো 0.5 ভাগ। হ্যাঁ, যকৃতকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কেন? কারণ এর গঠনটা হলো ত্রিকোণাকার এবং এর বাম খণ্ডটা সবচেয়ে বড়। চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কোনটি? চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে হলো লাইপেজ। চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কে? লাইপেজ। চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কে? লাইপেজ। চর্বিকে ফ্যাটি অ্যাসিডে কে পরিণত করে? লাইপেজ। চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে লাইপেজ। সাইম যে খাবার গ্রহণ করলো তার বেশিরভাগই ক্ষুদ্রান্তে কি হয়? শোষিত হয়। এখন দেখা যাক ক্ষুদ্রান্তে যে শোষিত হয় কি হিসাবে? গ্লুকোজ হিসেবে, গ্লাকটোজ হিসেবে, ফ্রুক্টোজ হিসেবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঘ নাম্বার, তিনটাই। কারণ সে যে খাবার গ্রহণ করলো, ক্ষুদ্রান্তে যে শোষিত হয় সবগুলো গ্লুকোজ হিসেবে, গ্লাকটোজ হিসেবে এবং ফ্রুক্টোজ হিসাবে। ম্যাম এইটা আবার কোনটা? গ্লাকটোজ। গ্লাকটোজও একটা হলো এনজাইম। এটা কবে আবার আবিষ্কার হলো ম্যাম? সব সময় তো শুনছি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লাকটোজও আছে বাবা, অনেক আছে রে বাবা এগুলো। এই যে কালকে অগ্নাশয় যখন পড়বা তখন দেখবা। এই যে আমরা একটু আগে দেখলাম যে যকৃতে যে হিমোগ্লোবিন ভেঙে কি যকৃতে কোনটি থেকে বিলিভার্ডিন সৃষ্টি হয়, আমরা একটু আগে দেখে এসেছি না? তাহলে যকৃতের যে হিমোগ্লোবিন এটা ভেঙে সৃষ্টি হয়, এটা এনজাইমের প্রভাবে হবে। এনজাইমের প্রভাবে হিমোগ্লোবিন ভেঙে সৃষ্টি হয় কি কি? এখানে দুটো জিনিস সৃষ্টি হয়, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হলো বিলিভার্ডিন। কারণ এরিথ্রোসাইট এর মধ্যে নাই। এরিথ্রোসাইট কোথায় আছে? আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম, রক্ত কণিকা, মনে আছে? এটা কিন্তু কোনো কিছুই না। তাহলে আর যকৃতে যে এনজাইমের হিমোগ্লোবিন ভেঙে কি সৃষ্টি হয়? বিলিরুবিন এবং বিলিভার্ডিন।
এখানে একটা সহজ প্রশ্ন দেওয়া আছে, অতিরিক্ত মেয়েদের কারণে কত ভাগ পুরুষের ডায়াবেটিস হয়? সাধারণত 60 ভাগ হয়। কত দেওয়া আছে? 60 ভাগ হয় সাধারণত আর কি। এখানে এই প্রশ্নটা খুবই সহজ, পরিবর্তন ছাড়া সরাসরি দেহে শোষিত হতে পারে কি কি? পানি, খনিজ লবণ, ভিটামিন। আমাদের দেহে পরিবর্তন ছাড়া এগুলো সরাসরি শোষিত হয়। কে কে? সবকটি। হ্যাঁ, সবগুলোই, কারণ পানিও পরিবর্তন ছাড়া হতে পারে, খনিজ লবণও হতে পারে, ভিটামিনও হতে পারে। তাহলে এই তিনজনই কি করে, পরিবর্তন ছাড়া আমাদের দেহে কি হয়, শোষিত হয়। এরপরে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে লালা রসে কি এনজাইম পাওয়া যায়? একটু আগে শিখিয়েছিলাম। লালা রসে কোন এনজাইম পাওয়া যায়? আমরা সিকিউ এর সময় পড়ে এসেছি যখন। হ্যাঁ, টায়ালিন। এটা খুব কঠিন। অ্যাসিনাস কোথায় দেখা যায়? এটা কঠিন একটা জিনিস। অ্যাসিনাস হলো, এটা অগ্ন্যাশয়ে দেখা যায় এই অ্যাসিনাসটা। যকৃতের অসুখ হিসেবে কোনটি দেখা দেয়? এটা জানার কথা। পেট ব্যথা, বমি, জন্ডিস, মাথা ঘোরা, দেখাই হয়ে গেল। কারণ আমরা জানি যে লিভারের যে কোনো সমস্যা হলে কি হয়, আমাদের জন্ডিস হয়, তাই না? ঠিক কি না? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো হয়। কাকরসে কত ভাগ পানি থাকে? এগুলো সহজ প্রশ্ন। এগুলো এই যে এই প্রশ্নগুলো না আসলো। আমাদের যে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজের উপর সঞ্চিত থাকে দেহের কোন অংশে? দেখিয়ে ফেলেছে বৃহদান্ত্রে। আমাদের যে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজের উপর সঞ্চিত থাকে কোথায়? আমাদের বৃহদান্ত্রে। তাহলে দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজের উপর সঞ্চিত থাকে কোথায়? বৃহদান্ত্রে। দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজের উপর সঞ্চিত থাকে কোথায়? বৃহদান্ত্রে। পাকস্থলী দুর্বল পেরিস্টালটিক সংকোচনমূলক ঢেউকে কি বলা হয়? অবশ্যই এই ঢেউটা হলো মিশ্রণ ঢেউ। মানে এটা অনেকগুলো ইয়ের মিশ্রণ হয়েছে, দেখো মিশ্রণ ঢেউ। পাকস্থলী দুর্বল পেরিস্টালটিক সংকোচনমূলক ঢেউকে কি বলে? মিশ্রণ ঢেউ। অ্যান্টোরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে কোনটি? অ্যান্টোরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে হলো আমাদের পৌষ্টিক নালী। এন্টেরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে কে? পৌষ্টিক নালী। এন্টেরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে পৌষ্টিক নালী। শোষিত খাদ্যবস্তু প্রোটোপ্লাজম রূপান্তরকে কি বলে? ঘ নাম্বার আত্তীকরণ। শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরকে কি বলে? আত্তীকরণ বলে। শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরকে কি বলে? আত্তীকরণ বলে। এই যে লালাগ্রন্থি নিঃসৃত রসের প্রকৃতি হলো এটি কেমন? গন্ধ ও স্বাদহীন, স্বচ্ছ, সামান্য ক্ষারীয়, পিচ্ছিল তরল। কি নিঃসৃত এই রসটার প্রকৃতি কেমন? ক্ষারীয়। শুধু ক্ষারীয়? হ্যাঁ, এখানে দেখো এটা হলো গন্ধ ও স্বাদহীন, তারপরে হলো গন্ধ ও স্বাদহীন, তারপরে পিচ্ছিল তরল। বৃহদান্ত্রের কাজ কোনটি? ফসফোলিপিড জাতীয় খাদ্য পরিপাক করা, পাকমণ্ডল হতে অবশিষ্ট পানীয় আয়ন শোষণ করা, মল নিষ্কাশিত না হওয়া পর্যন্ত ধারণ করা। বৃহদান্ত্রের কাজ কোনগুলো? বৃহদান্ত্রের কাজ হলো পাকমণ্ডল হতে অবশিষ্ট পানীয় আয়ন শোষণ করা, মল নিষ্কাশিত না হওয়া পর্যন্ত ধারণ করা। এখানে আছে দেখো এখন নিচে, ছুটি দিয়ে দাও। নিচের কোনটি পলিস্যাকারাইড? টাইম তো হয়নি রে বাবা। স্টার্স। নিচের 51 কোনটি, বাজে। নিচের কোনটি পলিস্যাকারাইড স্টার্স? নিচের কোনটি পলিস্যাকারাইড স্টার্স? এরপরে কি কাজ, কি ক্লাস? বাংলা।
অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি কি আমরা জানি, কে অগ্নাশয়। মানুষের আবেগ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কোনটি? এটা কিন্তু আসলে আমাদের হবে যে হলো রেইন স্টেম, অ্যামিগডালা, সেরিবেলাম, মিডুলা অবলঙ্গাটা। এখানে হলো অ্যামিগডালা। স্থূলতা প্রতিরোধে প্রধান ব্যবস্থা কোনটি? আমরা যে মোটা হই এটা প্রতিরোধ করতে গেলে আমাদের কি করতে হবে? সুষম খাবার খেতে হবে। এখানে একজনের নাম দেওয়া আছে, রাজনের বয়স 25 বছর, তার কর্তন কয়টি দাঁত আছে? এটা একটা এমনি প্রশ্ন, এটা হলো 8টা দাঁত আছে। ক্ষুদ্রান্তে সাধারণত কোন প্রক্রিয়া আয়ন শোষণ করে? সক্রিয় পরিবহন। যকৃত কয়টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত? এই যে এখানে আমরা দেখছি চারটা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। রহিম সাহেব একজন স্থূলকার মানুষ। স্থূলতার জন্য যেসব রোগের প্রকোপ বেড়ে যায়, মোটা হলে কি কি হয়? দেখো সবগুলোই হয়। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার সবগুলো হয়। কোন পরিপাক ও শ্বসন ক্রিয়া সম্পর্ককারী তন্ত্র সমূহ হলো কি কি? হৃদযন্ত্র, পৌষ্টিকতন্ত্র, পরিপাকতন্ত্র। গ নাম্বার, এখানে পৌষ্টিকতন্ত্র এবং পরিপাকতন্ত্র। কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়? যকৃতে। কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়? যকৃতে। নিচে কোনটি জটিল শর্করা? এটা হলো লিমিটেক্সট্রিন, মল্টোট্রাইস, মল্টেস, স্টার্চ। জটিল শর্করা হলো স্টার্চ। স্টার্চকে বলা হয় জটিল শর্করা। স্টার্চকে কি বলা হয়? জটিল শর্করা। পরিপাক ও শোষণের প্রধান কাজ কি? তারা যে ক্ষুদ্রান্তের কাজগুলো করে। অগ্নাশয় কোষগুলোর মধ্যে রয়েছে কি কি? এটা আমরা এর আগে অগ্নাশয় নালী, এখানে অগ্নাশয় নালী হবে, আর একটা কি, আর একটা হলো আমাদের রক্তনালী। এখানে একটা উদ্দীপক আছে, আমরা প্রতিদিন খাদ্য হিসেবে কি কি খাই? মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, সিমের বীজ গ্রহণ করে থাকি। এসব খাদ্যকে আমাদের দৈহিক বৃদ্ধি ও দেহ গঠনে সহায়তা করে। প্রধান উপাদান কি কি? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। অগ্নাশয় হ্রাস খাদ্যকে কিসে পরিণত করে? এখানে খ নাম্বারে দেখো আছে পলিপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড। পলিপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে অগ্নাশয় হ্রাস কিসে পরিণত করে? পলিপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো 3 নাম্বারে যে এমসিকিউ মোটামুটি আমরা যে স্ক্রিন শেয়ার করে এতক্ষণ দেখলাম, এবং আমরা যে জ্ঞান এবং উদ্ভাবনমূলক প্রশ্নগুলো করলাম, আমরা সবাই বাসায় খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ব। তবে এমসিকিউ সম্পর্কে আমার একটা কথা আছে। আমি যে এখানে ৭৯টা এমসিকিউ দিয়েছি, এর মধ্যে হয়তো ৭৭টা ভালোভাবেই আছে, দু একটা ছুটে গেছে, কারণ পিডিএফ করার কারণে এবং আরেকটা জায়গায় দেওয়ার কারণে অনেক সময় এটা হয়, তোমরা জানো কম্পিউটারের প্রবলেম হয়ে যায়। তো এখানে এই এমসিকিউ গুলো আসলে এমসিকিউ এর কোনো, এগুলো জাস্ট একটা নমুনা প্রশ্ন। এখন তোমরা যে মনে করবা যে এই এমসিকিউ কোশ্চেন থেকে এমসিকিউ কমন পড়বে না, এখান থেকে দু একটা হয়তো কমন এবং একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। এমসিকিউ এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের মেইন বই পড়তে হবে, চ্যাপ্টার পড়তে হবে।
তোমাদের এই তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে এমসিকিউ এর জন্য পড়তে হবে বাবা। কারণ এমসিকিউ কোশ্চেন আমি এর আগেও বলেছি, এখনো বলেছি, না গাইড থেকে কমন পাওয়া যায়, না কারো প্রশ্ন থেকে কমন পাওয়া যায়। হ্যাঁ, একটা প্রশ্ন, একটা দুটো পাওয়া যায়, যেমন জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন 4টা থাকবে, এই 4টা কোশ্চেন তোমরা সরাসরি পেতে পারো, কিন্তু বাকি প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে। এর জন্য অরিড হওয়ার কোনো কারণ নেই। তোমরা ভালো করে মূল বই পড়বা, যে চ্যাপ্টার আমরা পড়ি সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বো এ টু জেড, তাহলে আমি এমসিকিউ সবই পেয়ে যাব। কারণ চ্যাপ্টারের বাইরে তোমাদের একটা কোশ্চেনও দেয় না। হ্যাঁ, চ্যাপ্টারের বাইরে কখনোই একটা এমসিকিউ কোশ্চেনও থাকে না, সবসময় চ্যাপ্টারের ভিতর থেকেই থাকে। সেজন্য চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। যেমন আমরা গতদিনে যকৃৎ পড়েছিলাম, দেখো যকৃতে কিন্তু আমরা এ টু জেড প্রায় সবই পড়েছি। তো আমরা যকৃৎটা যদি ভালো করে রিভিশন করি, পড়ে যাই, তাহলে এর ভিতরে যদি এমসিকিউ আসে আমি সেটাও পারবো এবং সিকিউও পারবো। তো আমাদের সবসময় এটা খেয়াল করতে হবে যে আমরা কি করব, আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বো, তাহলে আমি এমসিকিউটা কমন পাবো। বোঝা গেছে? তো তোমরা যেহেতু বলছিলা তোমাদের ছুটি ছুটি করে 2 মিনিট আগে দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ আমাদের এটা শেষও হয়ে গেছে। ম্যাম 55 ছুটি হয়, 3 মিনিট পরে দিচ্ছেন সত্যি? ম্যাম, 3 মিনিট আরো পরে দিচ্ছে ছুটি। তাই? আমি 55 তো ভুলে ক্লাস। গেছি। আমার তো রিয়াজের ক্লাস শেষ হবে 12টায়, দেখছো? তোমরা বলবা না? ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।